আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে শুধুমাত্র বর্তনী সমাধানের কথা ছিল, যে আজকে আমরা একটার পর একটা বর্তনী সমাধান করব। কিন্তু বর্তনী সমাধান শুরু করার আগে একটা বিশেষ রিমাইন্ডার দিতে হয় আপনাদেরকে, কারণ আপনারা ভুলে যান। নাম্বার ওয়ান, একদম শুরুতে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের উদ্দেশ্য কি? বর্তনী সমাধান করা। তার মানে কি? কোন ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কোন ব্রাঞ্চে কতটুকু ভোল্টেজ ব্যয় হচ্ছে, কোন যন্ত্রটা কতটুকু পাওয়ার বা ক্ষমতা কনজিউম করতেছে, এগুলো জানা। এখন আমি আপনাদেরকে সবচেয়ে সহজ যে প্রসিডিউর, স্টেপ ওয়াইজ প্রসিডিউরগুলো ইনশাল্লাহ নিয়ে যাব, এবং আপনারা প্রসিডিউরগুলো ফলো করবেন। এখন আমি আপনাদেরকে আগেও বলছিলাম, আজকেও বলতেছি, ভাইয়া কোথার থেকে কারেন্ট কিভাবে ভাগ হবে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না। কেন? কারণটা হচ্ছে, আমার কারেন্ট কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাবে এটা ডিপেন্ড করবে বিন্দুগুলোর ভোল্টেজের উপরে। উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে সবসময় কি যায়? কারেন্ট যায়। এখন শুরুতেই যদি আপনি কারেন্টের দিক নিয়ে মাথা ঘামাইতে শুরু করেন, তাহলে একটু ঝামেলায় পড়ে যাবেন, কারণ আপনি বিন্দুগুলোর ভোল্টেজ জানেন না। তাহলে যেহেতু প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ জানেন না, আপনি একদম সুনির্দিষ্টভাবে কখনোই বলতে পারবেন না কারেন্টটা এখান থেকে এদিকে যাবে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরে নিব কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি। এখন ধরে নিয়ে আমি সমাধান করব। যদি আমার কারেন্টের মান ধনাত্মক আসে, তার মানে আমার ধরে নেওয়াটা ঠিক ছিল, কারেন্ট ওই দিকেই যাচ্ছে। আর যদি কারেন্টের মান ঋণাত্মক আসে, তার মানে কি? কারেন্ট ওই দিকে না, উল্টা দিকে যাচ্ছে। খুব সিম্পল। আপনারা যখন সমাধান করেন একটা আননোন ভ্যালু ম্যাথে, আননোন কোনো ইকুয়েশন সলভ করার সময় ইকুয়েশনের ভ্যালু কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, আগে আপনার জানার দরকার হয়। কিছু লজিকে আসেন, একদম বাস্তব লজিক আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি যখন একটা দ্বিমাত্রিক ইকুয়েশন সলভ করতেছেন, বা দুইটা সাধারণ চলক এর সমীকরণ সমাধান করতেছেন, সমাধানটা কি ধনাত্মক না ঋণাত্মক এটা নিয়ে কি আপনি সমাধানের আগে চিন্তা করেন? করেন না। তাহলে এইখানে বর্তনীতে কারেন্টের মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, কোন দিক দিয়ে যাবে, এটা নিয়ে কেন চিন্তা করতেছেন? হোয়াই? দিস ইজ রং। এই কারণেই আমি আপনাদেরকে ডেভেলপ করাবো একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা ওয়েতে, যে ওয়েতে কোনো ঝামেলা নাই। আমি ধরবো, ধরে ধরে আগাবো। এখন চলেন একটা একটা করে স্টেপ আমি আবার বলবো, বর্তনী সমাধানের স্টেপ, এবং সেই স্টেপগুলো ফলো করে আমরা আজকে নেক্সট ইনশাল্লাহ 3:30 বাজে, 3:30-এর একটু বেশি হয়ে গেছে, 3:36-এ বোধহয় আমি শুরু করছি। নেক্সট 2 ঘন্টা আমি আপনাদেরকে একটার পর একটা বর্তনী সমাধান করা যাব। যদি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে সব দেখে যান, আশা করি ইনশাল্লাহ আপনাদের বর্তনী সমাধানে কোনো সমস্যা আর থাকবে না। ঠিক আছে? চলেন তাহলে আমরা শুরু করি। এবং আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট দিয়ে রাখছি, যে বর্তনী সংক্রান্ত যে কোনো সমস্যা যদি ওই পোস্টে কমেন্ট আকারে আপনারা দেন, ছবি তুলে দিয়ে দেন, আমি ইনশাল্লাহ সেটা যদি সিলেবাসের মধ্যে হয় সমাধান দিব। এখন একটা বর্তনী সিলেবাসের মধ্যে না, আমি কেন সমাধান দিব? দিব না। কেন দিব না? যদি মনে করেন ভাইয়া পারে না এই জন্য দেয় না, ঠিক আছে ভাইয়া, পারি না, আমি আপনাকে এইচএসসির পড়া পড়াইতে আসছি। সো আন্ডার গ্রেডে কি আসবে না আসবে সেটা দিয়ে আমি ভাই কোনো কাবিলতি দেখানোতে বিশ্বাস করি না, ঠিক আছে? সুতরাং আপনার যদি এখন মনে হয় আপনি হায়ার অনেক উচ্চ মার্গীয় সার্কিট সলভ করে সেই রকম হবেন, হন। এটা আপনার ব্যাপার। আমার কাজ হচ্ছে আপনাকে বুয়েট অ্যাডমিশন টেস্টে ফার্স্ট কিভাবে হওয়া যায় সেই পর্যন্ত প্রিপারেশন নেওয়া না, এরপরে আমি জানি না। ওকে, আমরা শুরু করি ইনশাল্লাহ। সো আজকে আমাদের চলতরিৎ লেকচার 10। আমি শুরু করব কোনো সার্কিট দিয়ে না, শুরুই করব আমি যে কিভাবে সার্কিট সমাধান করতে হয় সেই জিনিসটা আরেকবার রিভিউ করা দিয়ে, যে আমরা স্টেপ ওয়াইজ কিভাবে কারশফের সূত্র ব্যবহার করে কোনো একটা বর্তনী সমাধান করতে পারি, সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে চলেন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক, বিসমিল্লাহ। এখন দেখেন, আমার স্টেপ 1 হচ্ছে একটা বর্তনী সমাধানের ধাপ। সো আমি এগুলোকে স্টেপ হিসাবে বলবো, বর্তনী সমাধানের ধাপ সমূহ। বিসমিল্লাহ। বর্তনী সমাধানের ধাপ সমূহ। আমি আজকে যতগুলা বর্তনী সমাধান করব, সবগুলা বর্তনীতে জাস্ট এই ধাপগুলো অনুসরণ করব। সো আপনারা একটু ধাপগুলোর দিকে মনোযোগ দিবেন, কারণ এই ধাপগুলা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন বর্তনী সমাধান করা খুব সহজ হয়ে যায়। তাহলে ধাপ সমূহের মধ্যে ধাপ 1, খেয়াল করেন আইসিটির অ্যালগোরিদম হয়ে যাচ্ছে।
ধাপ একে শুরু করি বা আরম্ভ করি না। ধাপ এক হচ্ছে বর্তনীতে কয়টি লুপ বা বদ্ধ বর্তনী আছে চিহ্নিত করি ও প্রতিটি লুপের জন্য একটি তড়িৎ প্রবাহ বিবেচনা করি। ধরেন একটা বর্তনীতে যদি তিনটা লুপ থাকে, তিনটা লুপে কয়টা কারেন্ট যাবে? তিনটা কারেন্ট যাবে। তিনটা লুপে নিশ্চয়ই ছয়টা কারেন্ট যাবে না। সুতরাং এটা হচ্ছে আমাদের ধাপ অন, যে কয়টা লুপ সেই কয়টা কারেন্ট। ওকে, নেক্সট ধাপ দুই। তড়িৎ প্রবাহের দিক যেটা ধরা হয়েছে। আপনি লুপে তড়িৎ প্রবাহের দিক ধরছেন, যেটা ধরছেন, জাস্ট যেটা ধরছেন ওটা ধরছেন, তাহলে সেই দিক অনুযায়ী বর্তনীর রোধগুলোর চিহ্ন নির্ধারণ করি। ভাইয়া রোধের আবার চিহ্ন কি? রোধের যে দুইটা দিক আছে, রোধে এক দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, আরেক দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, তাহলে যে দিক দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করে সেদিক ধনাত্মক। অ্যাকচুয়ালি এখানে রোধগুলোর চিহ্ন না, রোধগুলোর ভোল্টেজের চিহ্ন, রোধগুলোর ভোল্টেজের চিহ্ন। তাহলে যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা কি উচ্চ বিভবে আছে, আর উচ্চ বিভব কি প্লাস, যে দিক দিয়ে কারেন্ট বের হবে সেটা নিম্ন বিভবে আছে, এই জন্য নিম্ন বিভবে আছে বলে সেটা কি মাইনাস। এটা হচ্ছে ধাপ টু। এবার ধাপ থ্রি। প্রতিটি লুপ বা বদ্ধ বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র সামেশন অফ অল ভোল্টেজ ইকুয়ালস টু 0 প্রয়োগ করি। যে কোনো উপাদানে প্রবেশের সময় ওই উপাদানের যে চিহ্ন দেখা যাবে তাই ভোল্টেজের চিহ্ন। ধাপ 4। প্রাপ্ত সমীকরণগুলো সমাধান করি। কাজ শেষ। তাহলে দেখেন আমি স্টেপগুলো আবার রিভিউ করতেছি। যে কয়টা লুপ বা বদ্ধ বর্তনী আছে প্রত্যেকটা চিহ্নিত করব, এবং প্রতিটা লুপের জন্য কি করব, একটা তড়িৎ প্রবাহ ধরে নিব। একটা লুপ একটা কারেন্ট, একটা লুপে দুইটা কারেন্ট হবে না। সেকেন্ড হচ্ছে
যেটা তড়িৎ প্রবাহের দিক ধরে নিছি সেই অনুযায়ী ভোল্টেজের চিহ্নগুলা দিব, রোধগুলার ভোল্টেজের চিহ্ন। খেয়াল করেন এখানে কিন্তু কোষের ভোল্টেজের চিহ্ন বলি নাই, আমি বলছি শুধুমাত্র রোধের। কেন শুধুমাত্র রোধের? কারণ রোধের ভোল্টেজটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু কোষের ভোল্টেজ তো ফিক্সড, কোষের প্লাস প্লাসই মাইনাস মাইনাসই থাকবে। এরপর প্রত্যেকটা লুপে আমরা কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব, এবং দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার সময় মনে রাখব আমি ঢুকতে যে যে চিহ্ন দেখতেছি সেটাই কি ভোল্টেজ বা বিভবের চিহ্ন। এরপর শেষে যে যে সমীকরণগুলো পেলাম এই সমীকরণগুলো কি করব, সমাধান করব। তাহলে এই যে চারটে স্টেপ মেনে আমরা প্রত্যেকটা সার্কিট বা বর্তনী সলভ করে ফেলতে পারবো। তাহলে চলেন এখন আমরা প্রথম বর্তনীতে যাই, আজকের দিনের প্রথম বর্তনী। তাহলে আমরা এখন, এটা হচ্ছে আমাদের বর্তনী 1। এবং এই যে বর্তনী 1 যেটা আমরা করব, একটা মোটামুটি সিম্পল বর্তনী দিয়ে আমি শুরু করব। এবং এই সিম্পল বর্তনীটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে আমি করব, যে এর আগে কোনো এক বছর আসছে এরকম কোনো একটা কোশ্চেন দিয়ে করব। সো প্রিভিয়াস ইয়ার্সগুলো আসছে এরকম একটা প্রশ্ন, আমার পছন্দের প্রশ্ন এটা। সো এই প্রশ্নটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঢাকা কলেজের একটা প্রশ্ন। এটা ঢাকা কলেজে গত বছর টেস্ট পরীক্ষায় আসছিল। সো ঢাকা কলেজের গত বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নটা আমরা দিয়ে শুরু করব। এবং আপনারা চাইলে টেস্ট পেপার দেখতে পারেন, পাঞ্জেরির টেস্ট পেপারে এই প্রশ্নটা হচ্ছে 23 নাম্বার প্রশ্ন। এই বছরের টেস্ট পেপার যদি কারো বাসায় থাকে বা বড় ভাইদের কাছে থাকে, আপুদের কাছে থাকে, খুঁজে দেখবেন, এটা হচ্ছে পাঞ্জেরি টেস্ট পেপারের 23 নম্বরের প্রশ্ন, ঢাকা কলেজের পরীক্ষার প্রশ্ন। তাহলে চলেন শুরু করা যাক, বিসমিল্লাহ। এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, মাঝখানে এখানে একটা রোধ আছে, এইখানে একটা কোষ আছে, আর এখানে আরো একটা রোধ আছে, এখানে একটা কোষ আছে। সো খেয়াল করেন এই হচ্ছে আমার বর্তনী, রোধগুলার মান, এটা হচ্ছে R2, এই R2-র মান দেওয়া আছে 5 ওহম। এরপর এটা R3, R3-র মান দেওয়া আছে 7 ওহম। এরপর এটা হচ্ছে R4, R4-এর মান দেওয়া আছে 6 ওহম। এখানে যে কোষগুলো আছে, একটা কোষ হচ্ছে এই যে কোষের এই প্রান্ত মাইনাস, এটা প্লাস, এই কোষের এই প্রান্ত প্লাস, এটা মাইনাস। সো একটা কোষ দেওয়া আছে 6 ভোল্টের, আর একটা কোষ দেওয়া আছে 18 ভোল্টের। এবং এই রোধটা R1 হচ্ছে 6 ওহম। আমাদের এইখানে R1 যে রোধটা আছে, এই রোধের দুই প্রান্তের একটা ভোল্টেজ V1 দেওয়া আছে, যে R1 রোধের দুই প্রান্তের ভোল্টেজটা এরকম ভাবে দেওয়া ছিল, R1 রোধের ভোল্টেজটা প্লাস মাইনাস V1, এটা প্রশ্নে দেওয়া আছে। এবং সঙ্গে এইখানে কারেন্ট দেওয়া আছে কিছু। সো কারেন্টগুলা যেভাবে দেখানো আছে, সেই কারেন্টগুলার ডিরেকশনগুলা তারা দিয়ে দিছে। একটা কারেন্ট এখানে হচ্ছে I, এখানে কারেন্ট দেখানো হচ্ছে I2, এখানে কারেন্ট দেখানো হচ্ছে I3, আর এখানে একটা কারেন্ট দেখানো I1। এইভাবে পুরো কোশ্চেনটা করে ওনারা বের করতে বলছেন গ নাম্বার, বর্তনীর আয়নের মান নির্ণয় করো। তাহলে গ নাম্বার হচ্ছে বর্তনীর আয়নের মান নির্ণয় করতে বলা হয়েছে। গ, বর্তনীর আয়নের মান নির্ণয় করো। আর ঘ নাম্বার বলা হয়েছে বর্তনীর আই ও I2 এর তুলনা করো।
দেখেন, অনেকভাবে একটা ম্যাথ সলভ করা যাবে। আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বর্তনী সমাধানের একদম সিম্পলিফাইড যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা আমরা ফলো করব। তাহলে এটা ছিল আমার প্রশ্ন। প্রথমে জিজ্ঞেস করছে আয়নের মান কত, সেই আয়নের মান কত নির্ণয় করতে হবে। তারপর আই এবং I2 এই দুইটা মানকে আবার কি করতে হবে, তুলনা করতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস দেখেন, আমি যখন গ নাম্বার সমাধান করতে শুরু করব আমার আগে বর্তনীটা আঁকতে হবে। সো আগে বর্তনী আঁকবো। দেখেন, আমি আপনাদেরকে যে স্টেপগুলো শিখাইছি সেই স্টেপগুলো আমি এখন ফলো করব। চলেন আঁকতে শুরু করি। এই যে আমার বর্তনীটা। এখন এই যে বর্তনীটা আছে, এই বর্তনীতে আমার অ্যাকচুয়ালি দেখেন সবগুলা লুপ যদি কনসিডার করি, কয়টা লুপ আছে এই বর্তনীতে টোটাল? এই বর্তনীতে টোটাল লুপ আছে হচ্ছে 3টা। কয়টা লুপ আছে এখানে? টোটাল 3টা লুপ। তাহলে আমার যদি এই বর্তনীতে 3টা লুপ থেকে থাকে, এই 3টা লুপ নিয়ে আমি চিন্তা করব। দেখেন আমার এখানে কয়টা লুপ আছে? 3টা লুপ। আমার এটা হচ্ছে 6 ভোল্টের কোষ, এটা হচ্ছে 18 ভোল্টের কোষ, এটা হচ্ছে 6 ওহমের একটা রোধ। এখন প্রথম লুপ একদম ডান পাশে যে প্রথম লুপটা আছে, এই লুপে কারেন্টটাকে আমি এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস,